আসসালামু আলাইকুম। দীর্ঘ 1.5 মাস দিল্লিতে অবস্থান করা শেষে আজ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হলাম। এখন আমি যাচ্ছি দিল্লি এয়ারপোর্ট। দিল্লি এয়ারপোর্টের টার্মিনাল 3 আমার গন্তব্য। এখানে চলে আসছি। শেষমেশ ইমিগ্রেশন শেষ করে ভিতরে আসলাম। এখন যেতে হবে 4 নম্বর গেট। 4 নম্বর গেট থেকে এরপর আমি আমার বিমানের জন্য অপেক্ষা করব। কি হাল হে ভাই, কখনো তো আসেনি এয়ারপোর্টের ভিতরে, আইজি ফার্স্ট। সব ধরনের উইন টুইন যা লাগবে সব আছে। অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। খুব ভালো লাগলো এখানে। ভালো লাগার মতো জায়গাই তো, এখানে তো ভালো লাগবেই। না, আমার সময় এখনো আছে অনেক, 1.5 ঘন্টা এখনো সময় আছে। 10টায় আছে আমার বোর্ডিং টাইম। তারপরও আমি অলরেডি সমস্ত কাজ শেষ করে এখন ওয়েটিংয়ে যাব। বিমান দেখি, বিমান দেখবেন, বিমান আমার পিছনে বিমান। আমি এখন যে জায়গায় আছি সেটা হচ্ছে এই জায়গাটাকে সহজে মানুষ স্মোকিং এরিয়া বলে, স্মোকিং রুম। তো অনেকে দিল্লিতে এয়ারপোর্টে আসেন বা এই স্মোকিং জোন খুঁজে পান না, বা সিগারেট খাইতে ইচ্ছা করে কিন্তু খাইতে পারেন না। তো তাদের উদ্দেশ্য মূলত আমি হঠাৎ করে আমার চোখের সামনে পড়লো, তাই আমি দেখানোর চেষ্টা করতেছি। তো আমার ঠিক এই যে এখানে 15 নম্বর যে গেট, এই 15 নম্বর গেটের পাশে, একবার 15 নম্বর গেটের পাশেই আছে স্মোকিং রুম। দেখেন আমার পিছনে দেখা যাচ্ছে স্মোকিং করছে অনেকেই। তো দেখেন এই যে স্মোকিং রুম সংকেত দেওয়া আছে। আপনারা যারা স্মোক করতেই হবে এরকম মনে করবেন, করাই লাগবে, তারা কিন্তু এখানে এসে স্মোকিং করতে পারে, কোনো সমস্যা নাই। তো আমি আমার গেটের দিকে এগোই। দেখি আমার হচ্ছে 4 নম্বরে আসার কথা ছিল, মাত্র ফোনে SMS আসলো, দেখলাম যে 8 নম্বরে আমার 8 নম্বর গেটে আমার থাকতে হবে। 8 নম্বর গেটে আমার বিমান আসবে। সবশেষে আর একটা কথা বলি, সেটা হচ্ছে আপনি যখন দিল্লি থেকে ঢাকার টিকিট কাটার জন্য এখানে যে এজেন্সি আছে বিমানের টিকিট কাটে, ওদের কাছে গেলে ওরা আমাকে বললো 5253 রুপি, 5200-300 রুপি। তখন আমি আমার কাকা, আমার বন্ধু, তাকে আমি আমার দেশে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে সে আমাকে বললো কি যে দেখতেছি, ও টিকিট কাটে। তো আমি ওইখান থেকে বললো কি যে সর্বনিম্ন একবার সেপারেট আমাকে টিকিট দিছে 6800 টাকায়, বাংলা টাকা 6800 টাকা, যেটা কনভার্ট করলে 4700 টাকার মতো হয়, 600-700 টাকার মতো হয়। মানে টোটাল মিলে আমি বলতে চাচ্ছি এইটাই যে আপনারা ইন্ডিয়া থেকে টিকিটটা নিয়ে ফিরতি টিকিটটা মনে হয় যে আপনার বাংলাদেশ থেকে টিকিট নেওয়াটাই লাভজনক। আমার সেটা মনে হলো এবং আমি সেইটাই পাইছি, এই আর কি। দেখা গেছে যে আমি তাতে আমার বাংলাদেশ থেকে টিকিট কাটাতে আমি প্রায়
বাংলা টাকা 700-800 টাকা কিন্তু সেভ করতে পারছি, যেটা আমি বাংলাদেশে ফোন না করলে কিন্তু আমার ইন্ডিয়াতে টিকিট নিলে এই টাকাটা বেশি লাগতো। তো এই দিকটা একটু ভাববেন, যে কেউ টিকিট কাটার আগে দেখবেন যে আসলে বাংলাদেশ থেকে কত আর এখান থেকে কত টিকিটের দাম যাচাই করে তারপর টিকিট নেবেন। যাক, শেষমেশ আমি আমার গেটে চলে আসলাম। এটা আমার গেট নাম্বার আছে গেট 4। এই গেট 4 এখানে চলে আসলাম। আর কি শান্তি, এয়ারপোর্টে আমার হাঁটতে কষ্ট হয়ে গেছে, সমস্যা নাই। আসলে আমারও কষ্ট হয়েছে, আমি একটু এখানে উঠি, দেখি চলন্ত লিফট, শান্তিই আছে। হাঁটতেও পারবেন এবং চলবে ডাবল, একের ভিতর দুই। আমার গেট নাম্বার চেঞ্জ হয়েছে, গেট নাম্বার A4 ছিল কিন্তু এখন হচ্ছে 8, গেট নাম্বার 8। আবার SMS আসছে গেট নাম্বার 8-8-এ চলে আসছে। যাক, এখন আমি আমার ওয়েটিং রুমে যাচ্ছি, এই পাশে বিমান। আলহামদুলিল্লাহ, শেষমেশ বিমানে উঠলাম। উইন্ডোর পাশেই আমার সিট, পাশেই জানালা আছে, ছোট্ট একটা জানালা। একটা জিনিস জানতাম না, আজকে জানলাম, এই যে বিমানও পার্থক্য আছে দুই রকমের। আমাদের মতো জেনারেল আর একটা ভিআইপি, সব জন্য ভিআইপি আছে। ভিআইপি দেখবেন আপনারা, ওই দেখেন সামনে সবাই একটা পার্টিশন দেখতেছেন, ওই পাশে যেগুলো ভিআইপি ওখানে নাকি 18 জন আছে। ওদের খানার আগে রেডি, ভিআইপি আগে 18 জন, আর ভিআইপি বাসে আরও এর সাথে ভিআইপি মনে করেন যে গেস্টরা আসে, তারা বিজনেস ক্লাসে করে, কিন্তু মনে করেন যে লোকাল বাসে হিসেবে। আর ভিআইপি তারা বিজনেস করে, তারপরে তারকারা, প্রেসিডেন্টরা, এমপি মন্ত্রীরা যাতে যায়, মনে করেন যে বিলাসবহুল জীবনযাপন যাকে বলে। আপনি শুয়ে যাবেন কি, উড়ে যাবেন কি, বসে যাবেন, ছাদে যাবেন, কোনো বিষয় না। আপনাদের কী লাগবে, একটু জেড সব আছে ওখানে। আপনি যদি বলেন চান্ডারে আমার এই প্লেনের ভিতর নিয়ে আসে, ওরা এনে দেবে, এরকম সিস্টেম। যাক, অভিজ্ঞতা হচ্ছে। এয়ার ইন্ডিয়ায় চড়লাম আজকে, এরপরে অন্য অন্য এয়ারলাইন্স আরও আছে, একটা একটা করে দেখা যাক কয়টা উঠতে পারে। মনে হয় আমাদের সময় কাছে হয়ে গেছে, তাই না? এখনও তো সময় আছে, বেশি সময় না। আমার পাশে যে দুই ভাই বইছে, ইন্দ্রা আসছে গিয়ান কাতার থেকে আসছে। তো পাশের ভাইয়ের বাড়ি আসছে গিয়ান আমাদের যশোরে, যশোর খাজুরা। আর ভাইয়ের বাড়ি গেলে ভাই বরিশালে বরগুনা, বরগুনা, বরিশালের বরগুনা, খুব ভালো জায়গা। বরগুনা আপনার 2 মাস ছিলাম, 8 মাস। বরগুনা ভাবনার খেলা আছে না, আপনার রেল বুঝছেন, আপনার এবার খাওয়া আছে ভাবনা বরিশাল। হ্যাঁ, কীভাবে বিমান উড্ডয়ন করে আজ আপনাদের তাই দেখাবো। আমরা এই মুহূর্তে আছি ইন্ডিয়া এয়ারওয়েজে। দেখলাম না, এই উঠছে বিমান, ওরা দেখলাম
মেঘের উপর দিয়ে নীল আকাশের নিচেই আমাদের বিমান যখন চলছিল, ঠিক এ সময় আমাদের জন্য টিফিন দেওয়ার দিলেও এখন আমাদের যেহেতু লাঞ্চ টাইমে গেছে তাই লাঞ্চ নিয়ে চলে আসছে আমাদের জন্য। দেখি কী দিচ্ছে। তো প্রতিটা বিমানেই কিছু না কিছু দেয় টিফিন, কিন্তু এখন লাঞ্চ টাইম হতে হয়তো আমাদের জন্য তারা একটু বেশি নিয়ে আসছে। রাইস দিছে দেখছি, এবং পুডিং দিছে আর দই দিছে। তো ভালোই লাগলো, একটা গ্রেড। এয়ার ইন্ডিয়া থেকে লাঞ্চ করা শেষে চা কফির ব্যবস্থা করছে। যদি কেউ ইচ্ছা করে সে জুস খেতে পারে অথবা কোক খেতে পারে। আমাদের জন্য টাইগার নিয়ে আসছে। এ আমার পাশেই যশোরের ভাই আছে, উনি বললো যে চা কফি তো খাই, বিমানের টাইগারটা নাকি একটু স্পেশালি হয়, তাই আমরাও টাইগার অর্ডার করছিলাম। আমাদের টাইগার দিছে। আলহামদুলিল্লাহ আমরা শেষমেশ ঢাকা এয়ারপোর্টের কাছাকাছি চলে আসছি। খুব অল্প সময়ের মধ্যে আমাদের এই বিমানটি এয়ারপোর্টে ল্যান্ড করবে। যা হোক, আমি আমার জীবনের প্রথম ফ্লাইটে আপনাদের দিল্লি থেকে ঢাকা আসার সময়টুকু নিজের অভিজ্ঞতা শেয়ার করলাম। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো যাত্রাপথে আপনাদের সঙ্গে। দোয়া করবেন। আমার ভুল ত্রুটি হলে, কোনো ইনফরমেশনে ভুল তথ্য শেয়ার করলে আমাকে ক্ষমা করবেন। এই আর কি। আল্লাহ হাফেজ। আমরা অলরেডি এয়ারপোর্টে ল্যান্ড করেছি। আবারও দেখা হবে। খোদা হাফেজ। যাক, আলহামদুলিল্লাহ শেষমেশ একেবারে খারাপ বলা চলে না, মোটামুটি বের হলাম লাকেজ নিয়ে। ক্ষতি হয়নি লাকেজের। ঠিক আছে, পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে, আবার কথা হবে। আমি এখন ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বের হব। আল্লাহ হাফেজ।